Good evening, students. Welcome to Right Smart Academy. Right Smart একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাস যেটা পড়িয়েছিলাম সেটা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, যেটা কি ছিল না মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা এই চ্যাপ্টারের অলরেডি 3টে ক্লাস কমপ্লিট করেছি। আজকে তোমাদের এই অধ্যায় থেকে চতুর্থ ক্লাস আমরা নেব বা আমি নেব। সবার আগে বলো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, প্রত্যেকের সময় খুব ভালো কাটছে এবং পড়াশোনাটাও সাথে ভালো করে করতে থাকো, কারণ পড়াশুনো না করলে কি জীবন অন্ধকার না? কি তাই তো? জীবনটা উজ্জ্বল করতে গেলে পড়াশোনার গুরুত্ব কিন্তু অপরিসীম। পড়াশুনো না করলে জীবনে উজ্জ্বল হতে পারবে না বা ফিউচারটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবে না। ভালো পড়াশুনো করলে, ভালো চাকরি বাকরি পেলে বা অন্য কিছু, পড়াশুনো দেখো, পড়াশুনো করে কেউ বসে কিন্তু থাকে না। পড়াশুনো এমন একটা জিনিস, পড়াশুনো করলে কিন্তু জীবনে কোথাও না কোথাও তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি তোমাকে পড়াশুনো দেয়। সুতরাং পড়াশুনোটা কিন্তু তাহলে তোমাদের খুব মন দিয়ে করতে হবে। দিনে আর যাবতীয় কাজ মন দিয়ে করো, অসুবিধে নেই। খেলাধুলো করো, বন্ধু বান্ধবদের সাথে সময় দাও, ঘুরতে যাও, সব ঠিক আছে, কিন্তু সাথে পড়াশোনাটাও কিন্তু খুব মন দিয়ে করতে হবে তোমাদের। আচ্ছা দেখো, আমরা অলরেডি 3টে ক্লাস করেছি এই চ্যাপ্টারের। আজকে চতুর্থ ক্লাস। আমরা কি পড়ছিলাম না, আমরা কৃষিকাজ, কৃষিকাজের যে আলোচ্য বিষয়, একটা চাষি যে চাষ করছে বা একটা কৃষিকাজ হচ্ছে কোনো জায়গায়, সেই কৃষিকাজের অনেকগুলো স্টেপ রয়েছে বা অনেকগুলো ধাপ রয়েছে। একটা কৃষিকাজ কমপ্লিট হতে যতদিন না ফসল কাটা হচ্ছে বা ফসল তোলা হচ্ছে এবং সেটা সঞ্চয় করা হচ্ছে, ততদিন অবধি বিভিন্ন ধরনের ধাপ থাকে একটা কৃষিকাজের মধ্যে। তো সেইগুলো কি কি না দেখো, চাষের জমির মাটি তৈরি করতে হয় প্রথমে, তারপরে কি করতে হয় না বীজ বপন করতে হয়, নইলে তো ফসলই ফলবে না। তারপর কি করতে হয় না সার প্রয়োগ করতে হয়, সার প্রয়োগ করার পর গাছে জল দিতে হয়। জল কি, জলের নাম জীবন। আমরা সবাই, জীব, উদ্ভিদ বলো বা প্রাণী বলো, সমস্ত জীবকুলের বেঁচে থাকতে গেলে কিন্তু জল একান্তভাবে প্রয়োজন। তাহলে তার জন্য কি জল সেচের প্রয়োজন হয়। কৃষিকাজ যেখানে করা হয় সেখানে জল সেচের প্রয়োজন হয় বা জল দেওয়ার একটা উৎসের প্রয়োজন হয়। তারপরে কিনা দেখো আগাছা দমন করতে হয়। কৃষিকাজ করছো যেখানে, সেখানে যদি আগাছা জন্মায় তাহলে সেখানে সেই আগাছাগুলো কি করতে হয়, পরিষ্কার করতে হয়। আগাছা দমন নিয়ে আজকে আমরা পড়বো ডিটেলসে। আমরা অলরেডি জলসেচ অবধি লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম। সার প্রয়োগ হচ্ছে কিভাবে, জলসেচ হচ্ছে কিভাবে, কি কি সার প্রয়োগ করা হয়, নাকি না জৈব সার এবং অজৈব সার, জৈব সার কি অজৈব সার কি, এগুলো আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম, কি তাই তো? এবার আমরা কি দেখবো না আগাছা দমন, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, তারপরে কি ফসল তোলা, ফসল সঞ্চয় করে রাখা ইত্যাদি আলোচ্য বিষয় থাকে কোথায় না কৃষিকাজ, এই টোটাল প্রসেসটার মধ্যে। তাহলে আজকে আমরা কি পড়বো, আগাছা দমন। দেখো, অনেক সময় চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়াও অন্যান্য আরো কিছু উদ্ভিদ জন্মায়। দেখবে তোমাদের কারো যদি বাগান থাকে, বাগানে যদি তোমার বাবা বা তুমি নিজে যদি কোনো কিছু চাষ করতে যাও, দেখবে সেই চাষের মধ্যে, বা তুমি চাষ না করলেও যদি দেখো যে কোথাও চাষ হচ্ছে,
খুব বড় এরিয়া জুড়ে একটা ফসলের চাষ হচ্ছে। ফসল চাষ করতে গেলে কি অনেকটা বড় এরিয়া লাগে। তাই আমি বাগানের উদাহরণটা দিলাম না, নিজের বাড়ির বাগানে তো ছোট ছোট জায়গা থাকে, সেখানে অল্প কিছু উদ্ভিদের চাষ করা হয়, সেটাকে ফসল ফলানো বলা হয় না। ফসল ফলানো কখন বলা হয় না, একটা হিউজ এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে বা অনেকটা জায়গা জুড়ে যখন একই উদ্ভিদের চাষ করা হয়, তখন সেই চাষটাকে কি বলছে না, ফসল ফলানো হয়, ফসল ফলানো বলি আমরা। তাহলে এরকম একটা হিউজ জায়গা বা অনেকটা জায়গা জুড়ে যখন একটা ফসল চাষ করা হয়, সেই জায়গাতে, সেই কৃষি জমিতে অনেক আগাছা জন্মায় না, বিভিন্ন ধরনের উদ্ভিদ, যেগুলো কি করে না ফসলের ক্ষতি করে, বা আমরা যখন ফসল কাটতে যাই বা তুলতে যাই সেই সময়ও অনেকটা ডিস্টার্ব করে, বা ভালোভাবে সেই ফসলগুলো তুলতে পারি না। তার ফলে অনেক সময়ও যায়, শ্রমও নষ্ট হয়। সুতরাং এরা ফসল চাষের ক্ষেত্রে কি কোনো উপকারিতা এদের নেই। তাহলে এদেরকে কি করতে হবে, দমন করতে হবে। তাহলে প্রোটেকশন ফ্রম উইডস, আগাছাকে আমরা উইডস বলি। তাহলে উইডস থেকে প্রোটেকশন কিভাবে আমরা নেব, দেখো অনেক সময় চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়াও অন্যান্য আরো কিছু উদ্ভিদ জন্মায়। এই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোই হলো আগাছা। তাহলে এদেরকে আমরা কি বলছি না, অপ্রয়োজনীয়। এরা শুধু শুধু এসে জন্মাচ্ছে যেখানে ফসল চাষ করা হচ্ছে, এদের কোনো উপকারিতা নেই। বরং এরা কি করে না, এই আগাছাগুলো যে উদ্ভিদের চাষ করা হচ্ছে তাদের জল, পুষ্টি উপাদান, থাকার জায়গা আর আলোয় ভাগ বসায়। আর একটা উদ্ভিদের বেড়ে উঠতে গেলে কি কি লাগে, মেইন জিনিস যেটা লাগে সেটা হলো জল, বিভিন্ন পুষ্টি উপাদান তাদের বাড়ার জন্য, থাকার জায়গা আর আলো। সূর্যালোকের তো অবশ্যই প্রয়োজন। সেই থাকার জায়গা এবং আলো এবং পুষ্টি উপাদান ও জল, এই কয়েকটা যে উপাদান উদ্ভিদের বেড়ে উঠতে প্রয়োজন, সেখানে গিয়ে কি করছে না, ভাগ বসাচ্ছে। কারণ সেই সব আগাছাগুলোরও তো দরকার, সূর্যালোক দরকার, পুষ্টি উপাদান দরকার, জল দরকার। তাহলে এগুলো তারা কোথা দিয়ে সংগ্রহ করবে না, সেই যে উদ্ভিদের উপরে আগাছাগুলো জন্মাবে বা যে উদ্ভিদের সাথে আগাছাগুলো জন্মাবে, তাহলে আমি যখন সার দেব, তাহলে আমি চাইবো যে আমি যে উদ্ভিদগুলো চাষ করছি সেই উদ্ভিদগুলো সেই সার, সমস্ত সারের পুষ্টিগুণ পাক। কিন্তু সেটা না হয়ে যখন আগাছা থাকে, তখন সেই আগাছাগুলো সেই পুষ্টি উপাদানের ভাগীদার হয় বা সেই পুষ্টিগুণে ভাগ বসায়। তাই ফসলের বৃদ্ধি কি হয় না, ব্যাহত হয়। সেই জন্য কি হচ্ছে না, ফসলের বৃদ্ধি যতটা হারে হওয়ার কথা ততটা হারে হয় না। ফসলের বৃদ্ধি কি হয়, ব্যাহত হয় বা বাধা পায়। কোনো কোনো আগাছা ফসল তোলায় বাধার সৃষ্টি করে। দেখবে কিছু কিছু লতাপাতা মূলক এমন কিছু আগাছা রয়েছে যেগুলো উদ্ভিদকে জড়িয়ে ধরে রাখে বা জড়িয়ে ধরে বেঁচে থাকতে চায়। সেটা তাদের দোষ না, তারা সেইভাবে বেড়ে ওঠে। কিন্তু যখন একটা চাষি সেই উদ্ভিদ তুলতে যায়, ফসল ফলে যাওয়ার পরে যখন কাটতে যায়, তখন সেই আগাছা ফসল তোলায় কি করে না, বাধার সৃষ্টি করে, যেহেতু উদ্ভিদকে জড়িয়ে ওরা বেড়ে ওঠে। হুম দেখো চাষিরা আগাছা নির্মূল করার জন্য নানা পদ্ধতি ব্যবহার করেন। চাষিরা তাহলে কি করে না, এই যে এই সমস্ত আগাছা নির্মূল করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। সেই পদ্ধতিগুলো কি কি দেখো, জমিতে বীজ বোনার আগে চাষিরা যখন জমি চষেন, তখনই আগাছাগুলো মূল শুদ্ধ উপড়ে আসে। আর জমিতে যখন বীজ বোনার আগে চাষিরা যখন জমি চষেন বলতে দেখো, জমি চষা বা তাকে আমরা কি বলি, কর্ষণ বলি, জমি কর্ষণ। তো সেই জমি কর্ষণের সময় কি হয়, সেই লাঙল দিয়ে যখন জমি চষা হয় তখন কি করে, যে আগাছাগুলো জন্মায় সেই আগাছাগুলো মূল শুদ্ধ উপড়ে আসে আর তারপর শুকিয়ে গিয়ে মাটিতে মিশে যায়। চাষিরা অনেক সময় হাতে করে মাটি থেকে আগাছা তুলে ফেলেন, কখনো বা আগাছাগুলোকে মাটির খুব কাছ থেকে কেটে দেন। এছাড়া আর কি করেন, তারপরেও যদি কোনো আগাছা বেঁচে থাকে বা আগাছা যদি
চাষের কর্ষণের সময় যদি না উপড়ে আসে বা যদি জমিতে পড়ে, পরবর্তীকালে যদি আগাছা জন্মায়, তখন চাষিরা কি করেন না সেই আগাছাগুলো হাতে করে মাটি থেকে তুলে ফেলেন। আবার কখনো কি করে আগাছাগুলোকে মাটির খুব কাছ থেকে কেটে দেন। যখন তুলতে পারেন না হাত দিয়ে, তখন কি করে না আগাছাগুলোকে মাটির খুব কাছ দিয়ে কেটে দেন। অনেক সময় আবার কিছু রাসায়নিক স্প্রে করেও আগাছা দমন করা হয়। এই আগাছাগুলো আবার কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, সেইগুলোর স্প্রে করলে আগাছাগুলো কি হয় না মারা যায় বা নষ্ট হয়ে যায়। সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো কি কি দেখো, যেমন 2,4-D, আর এটা একটা রাসায়নিক পদার্থের নাম 2,4-D। আচ্ছা, ড্যালাপোন আর পিক্লোরাম। দেখো নামগুলো কিন্তু যথেষ্ট কঠিন, আমারই বলতে গিয়ে আটকে গেল। তাহলে তোমরা যথেষ্ট ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বে এবং প্রত্যেকটা উচ্চারণ সঠিক করবে এবং কোন বানানটা কেমন আছে সেই শুদ্ধভাবে পড়বে। কিন্তু মেন কথা হলো বানানগুলো শুদ্ধভাবে পড়বে। পড়ে গেলে পরে লেখার সময় কিন্তু বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং যখন পড়বে শুদ্ধভাবে কিন্তু পড়বে। বুঝতে পারলে তাহলে? দেখো তাহলে রাসায়নিক পদার্থগুলির নাম কি না 2,4-D, ড্যালাপোন আর পিক্লোরাম। ড্যালাপোন আর পিক্লোরাম, 2,4-D, ড্যালাপোন এবং পিক্লোরাম। তাহলে বুঝতে পারলে এদের উচ্চারণগুলো কেমন। আর এই ধরনের রাসায়নিক পদার্থের স্প্রে করেও আগাছা দমন করা হয়। বুঝতে পেরেছো? চলো দেখো, এই রাসায়নিক পদার্থগুলোই হলো আগাছা নাশক বা উইডিসাইড। তাহলে এই রাসায়নিক পদার্থকে কি বলা হচ্ছে না আগাছা নাশক বা উইডিসাইড। আগাছা নাশককে কি বলা হয় না উইডিসাইড। তাহলে আগাছা নাশককে কি বলছি আমরা না উইডিসাইড। এই রাসায়নিকগুলো ফসলের কোনো ক্ষতি করে না। তাহলে এই রাসায়নিকগুলো ফসলের ক্ষতি করে না। এই রাসায়নিক পদার্থগুলো কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক। দেখো তাহলে যে রাসায়নিক পদার্থগুলো আমি বললাম যে 2,4-D, ড্যালাপোন, পিক্লোরাম, এই ধরনের রাসায়নিক পদার্থগুলো কি না আগাছানাশক হিসেবে কাজ করছে। কারণ এই রাসায়নিক পদার্থগুলো স্প্রে করলে আগাছাগুলো কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় বা সহজে মারা যায়। তো এই রাসায়নিক পদার্থগুলো দেখো যে উদ্ভিদের চাষ করছো বা যে ফসলের চাষ করা হচ্ছে সেই ফসলগুলোর পক্ষে ক্ষতিকারক নয়, কিন্তু এই রাসায়নিক পদার্থগুলো মানুষের পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকারক। তাই স্প্রে করার সময় চাষিদের নাক আর মুখ ঢেকে নেওয়া দরকার। তাহলে এই ধরনের রাসায়নিক পদার্থগুলো যখন স্প্রে করা হচ্ছে তখন চাষিদের নাক আর মুখ অবশ্যই ঢেকে নেওয়া দরকার, কারণ এই রাসায়নিক পদার্থগুলো মানুষের পক্ষে যথেষ্ট কিন্তু ক্ষতিকারক। আগাছা দমনের কথা তো আমরা জানলাম, এবারে এসো এক ফাঁকে চাষের জমির কয়েকটা সাধারণ আগাছার নাম আমরা জেনে রাখি। আগাছা নাশক পদার্থগুলো তো আমরা জেনে নিলাম যে কি কি, আমি আরো একবার বলে দিচ্ছি। 2,4-D, হ্যাঁ, আর আর কি না পিক্লোরাম আর ড্যালাপোন। ড্যালাপোন, পিক্লোরাম আর 2,4-D, এগুলোকেই আমরা কি হিসেবে জেনেছিলাম না আগাছানাশক হিসেবে জেনেছিলাম। এবারে দেখো আমরা জেনে নিই কয়েকটা সাধারণ আগাছার নাম। এরা কি কি দেখো, পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম, আর আমাদের সবার তো জানাই রয়েছে ঘাস, বিভিন্ন ধরনের ঘাস। এগুলো কি না কয়েকটা আগাছার উদাহরণ। তাহলে যদি বলা হয় কয়েকটা আগাছার নাম বলো, কয়েকটা সাধারণ আগাছা, তাহলে তার মধ্যে কি পড়ছে
প্রত্যেকটা বানান দেখে পড়বে, আমি বারবার করে বলছি, কারণ পড়ার সময় তোমরা পড়ে নেবে, কিন্তু লেখার সময় গিয়ে কিন্তু বেশিরভাগ ভুলটা হয়। তাই যখন তুমি পড়ছো প্রত্যেকটা বানান কি কি অক্ষর দিয়ে রয়েছে, কি কি বানানটা কেমন, সেটা অবশ্যই জেনে নিয়ে বুঝে পড়বে। তার ফলে কি হবে না, যখন লিখবে তখন লেখার সময় ভুলটা খুব কম হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, তার কয়েকটা আগাছার নাম কি: পার্থেনিয়াম, অ্যামারান্থাস, ট্রেনোপোডিয়াম, ঘাস ইত্যাদি। যথেষ্ট কঠিন কঠিন নাম, তাই ভালো করে ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়বে। পার্থেনিয়াম, অ্যামারান্থাস, ট্রেনোপোডিয়াম আর ঘাস, এগুলো হলো কি কয়েকটা সাধারণ আগাছার নাম। তাহলে আমরা আগাছা নাশক নাম জানলাম কয়েকটা, আর কি জানলাম না, কয়েকটা সাধারণ আগাছার নাম। এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর যদি বোঝার কোথাও অসুবিধে হয় আমাকে কিন্তু অবশ্যই বলবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে একবার বলে দিন, বা এই শব্দটা আমি বুঝতে পারছি না কি কেমন হবে, বা এই শব্দটার উচ্চারণ কি হবে, কারণ এখানে বেশ কয়েকটা কঠিন কঠিন ওয়ার্ড বা শব্দ রয়েছে। সুতরাং কেউ কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কিন্তু একবার বলবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না। আমি কিন্তু একবারের জায়গায় বেশিবার বলে তোমাদেরকে বুঝিয়ে দেব। যতক্ষণ না তোমরা বুঝতে পারছো আমি ততক্ষণ তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তারপরে তোমরা বুঝতে পারবে। দেখো এবার দেখি, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। তাহলে ফসল তো সবকিছু হলো, আগাছা আমরা পরিষ্কার কিভাবে করব সেগুলো জানলাম। এরপরে আগাছা ছাড়াও কি কি ক্ষতির সম্ভাবনা থাকে ফসল ফলানোর সময়, না বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থাকে যেগুলো কি করে না ফসল খেয়ে ফেলে বা ফসলকে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করে। সেগুলো দেখো, ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে ফসলকে কিভাবে বাঁচানো যায়। দেখো, ইঁদুর, বিভিন্ন পোকা যেমন পঙ্গপাল, উই পোকা, গুবরে জাতীয় পোকা কি করে না ফসল খেয়ে নেয় বা নষ্ট করে। তাহলে কারা ফসল খেয়ে নেয়? ইঁদুর, বিভিন্ন পোকা। ইঁদুর দেখো না, যে যখন মাঠে চাষ করা হয় কোনো কিছুর, দেখবে মাঠের মধ্যে ইঁদুর ভীষণ বড় বড় গর্ত করে, বা বিভিন্ন বড় বড় গর্ত তোমরা খেয়াল করবে। সেই গর্তগুলো কাদের দ্বারা করা হয় না ইঁদুরের দ্বারা করা হয়। এবং এই ইঁদুর কি করে, দিনের বেলা তো তুমি দেখতে পাবে না, কিন্তু রাতের বেলা এরা কাজ ঠিক করে। রাতের বেলা এরা গর্ত দিয়ে ঠিক বেরিয়ে যা ফসল হবে সেই ফসল খেয়ে অনেকটা ফসলের কি করে না ক্ষতি করে। ইঁদুর, বিভিন্ন ধরনের পোকা যেমন পঙ্গপাল পোকা, বড় বড় পঙ্গপাল পোকা যেগুলো হয়, আবার উই পোকা, গুবরে জাতীয় পোকা, এই ধরনের পোকা আবার কি করে না ফসল খেয়ে নেয় বা নষ্ট করে। এরাই হলো ফসল ধ্বংসকারী প্রাণী বা পেস্ট। তাহলে ফসল ধ্বংসকারী প্রাণীদেরকে কি বলা হচ্ছে না পেস্ট। তাহলে কয়েকটা ফসল ধ্বংসকারী প্রাণী কারা কারা, না ইঁদুর, পঙ্গপাল, উইপোকা, গুবরে পোকা ইত্যাদি। পঙ্গপালরা কি করে না দল বেঁধে উড়ে আসে আর আখ, গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। পঙ্গপাল পোকাগুলো কি করে না এক ঝাঁক উড়ে আসে, এরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, এক আধটা করে আসে না, কিন্তু এরা সবসময় ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। এসে কি করে না আখ গাছ বা গম গাছের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। উদ্ভিদের পাতা খেয়ে ফেলে এই ধরনের পোকারা। পাতা খেয়ে ফেললে কি হয় না উদ্ভিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কিছু পোকা আছে যারা কাণ্ডটা কুড়ে কুড়ে খায়, এরা হলো স্টেম বোরার। আবার কিছু পোকা আছে কি করে না কাণ্ডটা কুড়ে কুড়ে খেয়ে নেয়, গাছের যে কাণ্ড হয় সেই কাণ্ডটা আবার কুড়ে কুড়ে খায়। তাহলে কি হচ্ছে না কিছু পোকা যেমন পঙ্গপাল, এরা কি করছে না গাছের পাতা খেয়ে ফেলছে। আবার কিছু পোকা আছে গাছের কাণ্ডটাই কুড়ে কুড়ে খেয়ে নেয়, তাদের নাম কি না স্টেম বোরার। দেখো,
স্টেম বোরার, স্টেম মানে কিন্তু কাণ্ড, হ্যাঁ, আর পোকাটার নাম তাহলে কি স্টেম বোরার, BORER, স্টেম বোরার। আবার ওই পোকা উদ্ভিদের মূল খায়। তাহলে কত রকম ভাবে, কত বিভিন্ন ধরনের পোকা বিভিন্ন ভাবে উদ্ভিদের ক্ষতি করছে, দেখো কত কত ভাবে। এক রকমের পোকা আছে যারা উদ্ভিদের পাতা খেয়ে ফেলছে, এক রকমের পোকা আছে যারা উদ্ভিদের কাণ্ড খেয়ে ফেলছে কুড়ে কুড়ে, তাদেরকে বলা হয় কি স্টেম বোরার। আবার ওই পোকা আছে যেগুলো কি করে না উদ্ভিদের মূল খেয়ে ফেলে। তাহলে উদ্ভিদের যদি মূল খেয়ে ফেলে তাহলে উদ্ভিদটা কি আর বাঁচবে? বাঁচবে না, কারণ মূল থেকেই তো উদ্ভিদ কি করে না প্রয়োজনীয় জল, খনিজ লবণ এবং বিভিন্ন পুষ্টিগুণ বা পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে, তার ফলেই তো গাছটা বেড়ে ওঠে। সেই উদ্ভিদের মূলটাই যদি খেয়ে ফেলা হয় তাহলে আর উপর কি, গাছের উপর কি আর বাঁচবে? বাঁচবে না। তাহলে দেখো বিভিন্ন ধরনের তাহলে এই ক্ষতিকারক কীটপতঙ্গ গুলো কি করছে না উদ্ভিদের সার্বিকভাবে বৃদ্ধি ব্যাহত করছে। দেখো এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাসও উদ্ভিদে নানা রকম রোগ সৃষ্টি করে ফসলের উৎপাদন কমিয়ে দেয়। তাহলে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখলাম, বিভিন্ন ধরনের পোকা দেখলাম, বিভিন্ন প্রাণী দেখলাম, এছাড়াও আরো কারা কারা ক্ষতি করছে দেখো। এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাসও উদ্ভিদে নানা রকম রোগ সৃষ্টি করে ফসলের উৎপাদন কমিয়ে দেয়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখা যায়, ছত্রাক ঘটিত রোগ দেখা যায়, আবার ভাইরাস ঘটিত রোগ দেখা যায়। বিভিন্ন উদ্ভিদের পাতায় বিভিন্ন রকমের কালচে ভাব চলে আসে, পাতা শুকিয়ে যায়, বিভিন্ন ধরনের কি বিভিন্ন রকমের রোগ দেখা যায় এই ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস ঘটিত আক্রমণের ফলে। কিছু ছত্রাক যেমন গমে মরিচা রোগ আর আলুতে ধসা রোগ সৃষ্টি করে। দেখো ছত্রাক ঘটিত আবার রোগগুলো কেমন, দেখো কিছু ছত্রাক কি করছে না গম জাতীয় গাছে মরিচা রোগ সৃষ্টি করে। যেমন দেখনি কোনো স্টিলের রড বা কিছুতে লোহার মরিচা পড়ে, তেমনি পাতার উপরে মরিচার মতো বা গাছের গায়ে মরিচার মতো কি হয় আকৃতি চলে আসে, যেটা গাছের পক্ষে ক্ষতিকারক বা গাছের একটা রোগ। এটা মরিচা রোগ। এর ফলে কি হয় গাছ কিন্তু বেশি দিন বাঁচে না, এবং সেটা কার আক্রমণের ফলে হচ্ছে না কিছু ছত্রাকের ফলে, আক্রমণের ফলে। আর আলুতে কি রোগ হয় দেখো ধসা রোগ সৃষ্টি হয়। তাহলে কিছু রোগের কিছু ছত্রাক যেমন গমে মরিচা রোগ আর আলুতে ধসা রোগ কিন্তু সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া উইল্ট নামে একটা রোগ সৃষ্টি করে। উইল্ট, WILT ইংলিশে, বাংলায় হস্যই ল ট, উইল্ট। তাহলে কিছু ব্যাকটেরিয়া উইল্ট নামে একটা কিন্তু রোগ সৃষ্টি করে। ফসল ধ্বংসকারী প্রাণীদের দমনের দুটি উপায় আছে। এই যে ফসল ধ্বংস হচ্ছে, এই ধ্বংসকারী প্রাণীদের কিভাবে দমন করতে হবে তার কিন্তু দুটো উপায় আছে। এক হলো রাসায়নিক বা কেমিক্যাল, আর একটা কি জৈবিক বা বায়োলজিক্যাল। এই যে বিভিন্ন ধরনের প্রাণীর দ্বারা আমরা ফসলের রোগ দেখতে পাচ্ছি, সেই ফসল ধ্বংসকারী প্রাণীদের দমন করতে গেলে আমরা কটি উপায় দেখতে পাচ্ছি। কি কি উপায় দমন করা সম্ভব? না দুটি উপায় দমন করা সম্ভব। এক হলো রাসায়নিক বা কেমিক্যাল, আর একটা হলো কি না জৈবিক বা বায়োলজিক্যাল। রাসায়নিক দমন পদ্ধতি কেমন? দেখো DDT, BHC, ম্যালাথিয়ন পতঙ্গদের দমনে সাহায্য করে। এগুলো কি না এক একটা রাসায়নিক পদার্থ, সেজন্যই আমরা এই পদ্ধতিটাকে কি নাম দিয়েছি না রাসায়নিক দমন পদ্ধতি। সালফার আর তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে। জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে।
দেখো রাসায়নিক পদার্থের প্রয়োগের ফলে কিভাবে ফসল ধ্বংসকারী প্রাণীদের দমন করা সম্ভব হয়। দেখো বিভিন্ন ধরনের পতঙ্গ গাছের পাতা খেয়ে ফেলছিল, কাণ্ড খেয়ে ফেলছিল, আবার উইপোকা গাছের মূল খেয়ে ফেলছিল। তাহলে এই ধরনের পতঙ্গদের দমনে তাহলে কি ব্যবহার করা হয়? ডিডিটি, বিএইচসি, ম্যালাথিয়ন প্রভৃতি রাসায়নিক পদার্থ। তাহলে পতঙ্গদের দমনে কি ব্যবহার করা হচ্ছে? ডিডিটি, বিএইচসি এবং ম্যালাথিয়ন। আর সালফার আর তামার বিভিন্ন লবণ তাহলে ছত্রাক দমনে সাহায্য করে। ছত্রাক দ্বারা আমরা কি রোগ দেখতে পাচ্ছিলাম? গম গাছে তোমার মরিচা রোগ দেখা যাচ্ছিল, আর আলুতে ধসা রোগ সৃষ্টি হচ্ছিল। এই সেই ধরনের ছত্রাকগুলো দমন করতে তাহলে আমরা কি সাহায্য, কোন রাসায়নিক পদার্থের সাহায্য পাচ্ছি? না, সালফার আর তামার বিভিন্ন লবণ। তাহলে সালফার আর তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে কি করে? না সাহায্য করে। জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। প্রত্যেকটা রাসায়নিক পদার্থের নাম কিন্তু যথেষ্ট কঠিন। কঠিন বলবো না, তুমি যদি সঠিকভাবে ভালো করে আজ ধীরে সুস্থে বানানগুলো দেখে পড়ো তাহলে তোমার কাছে সহজ হবে। যে টানা পড়ে যাবে, বানানগুলো দেখবে না, কি কেমন বানান আছে, কি বানান আছে, সে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গিয়ে বিপদে পড়বে। তাই আমি বারংবার বলছি, প্রত্যেকটা বানান কিন্তু যথেষ্ট টাফ আছে। সুতরাং তোমরা ভালো করে পড়ে দেখে বুঝে শুনে মুখস্থ করবে। তাহলে দেখো, জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন তাহলে ইঁদুর জাতীয় প্রাণীদের কি করছে? না দমন করছে। ইঁদুররা কিন্তু ফসল ফলানোর সময় খুবই ক্ষতি করে। তাই সেই ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে গেলে কি রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়? না জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করা যায়। তাহলে এখানে দেখে নিই রাসায়নিক দমন পদ্ধতিতে পতঙ্গদের দমনে তাহলে কি রাসায়নিক পদার্থ ইউজ হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, এখান দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। পতঙ্গদের দমনে তাহলে কি রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে? না ডিডিটি, বিএইচসি আর ম্যালাথিয়ন। এছাড়াও দেখো ছত্রাক দমনে সাহায্য করছে কি? সালফার এবং তামার বিভিন্ন লবণ। সেগুলো কি করছে? না ছত্রাক দমনে সাহায্য করে। আর জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের তাহলে কি করছে? না দমন করছে। তাহলে এটা গেল কি? না রাসায়নিক দমন পদ্ধতি। এরপর দেখো, রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। আমরা তো রাসায়নিক পদার্থের ব্যবহার ভালো মতো করছি, কিসের জন্য? না যে ফসল ধ্বংসকারী বা ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু যাতে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমরা কি করছি? রাসায়নিক দমন পদ্ধতি ইউজ করছি বা ব্যবহার করছি। কিন্তু এই রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। কি কি সমস্যা দেখা দিতে পারে? অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দেখো অনেক সময় তাহলে কি হচ্ছে? না যে ক্ষতিকারক প্রাণীগুলোকে আমরা রাসায়নিক পদার্থ দিয়ে মারার চেষ্টা করছি, তারা কি করছে? রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। দেখবে কোনো প্রাণী, কোনো একটা ছোট প্রাণী যে কিনা কি করছে? ক্ষতি করছে কোনোভাবে তোমার। ধরো তোমার একটা ইঁদুর তোমার বাড়িতে কি করছে? মাটির বাড়িতে গর্ত করে ক্ষতি করতে চাইছে। তুমি বারংবার সেই ইঁদুরটাকে মারতে চাইছো কোনোভাবে, কিন্তু মারতে পারছো না। তুমি ইঁদুরটাতে কি করলে? যে এক ধরনের মিডিয়াম বা খুব হাই বিষ না দিয়ে, ইঁদুর মারা বিষ না দিয়ে অল্প পরিমাণে ইঁদুর মারা বিষ দিলে। ইঁদুর মারা বিষ কিসে দিলে? কোনো খাবারের সাথে মিশিয়ে দিলে। ইঁদুর সেটা খেলো, খেয়ে অসুস্থ হয়ে গেল। যেহেতু তুমি অল্প পরিমাণে ইঁদুর মারা বিষ দিয়েছো,
সেই জন্য কি হলো না, সে খেয়ে অল্প পরিমাণে অসুস্থ হলো। কিন্তু সেই ইঁদুরটা কি হয়, আস্তে আস্তে তার শরীরের মধ্যে কি হচ্ছে, সেই বিষটার কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে এবং ইঁদুরটা কিন্তু সেই বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আস্তে আস্তে চেষ্টা করে। হুম। তার ফলে কি হয়, একসময় দেখা যাবে যে সেই বিষটা ইঁদুরটার শরীরের উপরে কোনো প্রভাব ফেলছে না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এক্ষেত্রে সেই যেটা বলা হয়েছে ঠিক তেমনটাই ঘটে। অনেক সময় কি হয়, ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটা রাসায়নিকের, যে রাসায়নিক পদার্থটা সবসময় ধরো স্প্রে করা হচ্ছে, সেই নির্দিষ্ট রাসায়নিকের বিরুদ্ধে কি করছে, প্রতিরোধ গড়ে তোলে। মানে সেই রাসায়নিকটা স্প্রে করার মানে কি, ইঁদুরগুলো মেরে ফেলা। তো সেই সেই স্প্রে গুলো বারংবার করার ফলে কিন্তু কি করছে না, ইঁদুরগুলো আর মরছে না, তারা কিন্তু সেই রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটা তাহলে কি খারাপ জিনিস, খারাপ দিক। আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে জল দূষণ ঘটায় বা দূষণ ছড়ায়। তাহলে এই ধরনের রাসায়নিক পদার্থ কিন্তু জলে যদি মিশে যায় বা কোনোভাবে যদি আমাদের মানুষের জীবনে এসে যায়, সেটা কিন্তু ক্ষতিকারক। সেটা কিভাবে আসে না, নদী বা হ্রদ বা পুকুরের জলে যদি মেশে, তাহলে সেই জল আমরা ইউজ করি মানুষেরা, বা আমরা বিভিন্ন প্রাণীরা ইউজ করি, বিভিন্ন গবাদি পশুও খায় বা পুকুরের জলে নামে। তাই বিভিন্ন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থ দূষণ ছড়ায়। রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবদের ক্ষতি হতে পারে। দেখো, তুমি যখন কোনো একটা জায়গায়, একটা বড় জমিতে তুমি ফসলের চাষ করলে এবং সেখানে কি হলো না, তুমি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ স্প্রে করলে, যেগুলো কি না ফসলকে ক্ষতি করছে, এরকম কীটপতঙ্গ বিভিন্ন প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য রাসায়নিক পদার্থগুলো স্প্রে করলে, এবার আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে, খাদ্য শৃঙ্খলে সবার উপরে কে থাকে, মানুষ থাকে, মানুষের পরে বিভিন্ন ধরনের অ্যানিম্যালস থাকে। সবার নিচে মানে ছোটখাটো যে ধরনের প্রাণী, ধরো তোমার কোনো যখন যে জমিতে তোমরা ফসলের চাষ করছো, ধরো সেখানে কোনো মুরগি বা হাঁস, এই ধরনের ছোটখাটো জীব, যা ছোটখাটো প্রাণী যারা খাদ্য শৃঙ্খলে অনেক নিচে আছে, তারা যদি তুমি যে জমিতে স্প্রে করেছো রাসায়নিক পদার্থ, সেখানে গেল, কোনোভাবে ঘুরতে ঘুরতে সেখানে গেল, এটা তো হয়ে থাকে। সেখানে গিয়ে যখন তারা ঘুরতে ফিরতে তারা সেই জমির কোনো কিছু খেলো, সেখানে কি আছে না, এই প্রাণীদের ক্ষেত্রে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো থাকে এবং তার সংস্পর্শে এসে সেই ধরনের প্রাণী জীবদের কিন্তু ক্ষতি হতে পারে বা তারা মারাও যেতে পারে। তাহলে বুঝতে পারলে কি 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 ধরনের সমস্যা হতে পারে। দেখো, আরো কি ধরনের সমস্যা দেখতে পারি। রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। যখন একটা গাছে তোমার ফল ধরে গেছে বা কোনো সবজি গাছে সবজি এসে গেছে, তারপরে যদি তুমি রাসায়নিক পদার্থগুলো স্প্রে করো, সেই রাসায়নিক পদার্থগুলো কি হয়, বাই চান্স, সবসময় হয় না কিন্তু অসাবধানবশত হলেও হতে পারে, সবজির মাধ্যমে প্রবেশ যদি করে যায়, সেটা তাহলে মানুষের দেহে প্রবেশ করবে। কারণ সেই ফল বা সবজি কোনো মানুষ কিনে খাবে, তাহলে সেই মানুষের দেহে যদি প্রবেশ করে, তাহলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। বুঝতে পারলে? দেখো, রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের, যেমন মৌমাছি, প্রজাপতি, এদেরকে মেরে ফেলে। এইসব কারণেই অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তাহলে আমরা দুই ধরনের দমন পদ্ধতি কথা আলোচনা করেছিলাম বা বলেছিলাম, এক হলো রাসায়নিক দমন পদ্ধতি আর এক হলো জৈবিক দমন পদ্ধতি। তাহলে দেখো, এই রাসায়নিক পদার্থগুলো কি করছে, বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গও রয়েছে, যেমন কি না মৌমাছি, প্রজাপতি,
এদেরকে কিন্তু আবার মেরে ফেলছে। এই সব কারণে কি হয়, অনেক সময় ওই ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই জৈবিক দমন পদ্ধতিটা কি দেখো, এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তাহলে জৈবিক পদ্ধতিটা কি দেখো, এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। সেটা কেমন? পরভুক আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরভুক যারা বা পরজীবী যারা, তারা কি হয়, অন্যজনের দেহে উপস্থিত থেকে সেখান দিয়ে কি করে না বেড়ে ওঠার জন্য সমস্ত চাহিদা পূরণ করে। সেজন্যই বলছে প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের, যেমন মথ, রস শোষক পোকা, উই, উচ্চিংড়ি প্রভৃতি, এইগুলো কারা, এই পতঙ্গগুলো কি না ফসলের শত্রু, এদেরকে ধরে খেয়ে নেয়। বলে বুঝতে পারলে? তাছাড়াও কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওই সমস্ত জীবেদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। যেটা আমরা বলছিলাম, একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এই জৈবিক দমন পদ্ধতিতে। এটা কিভাবে? যে বিভিন্ন ধরনের ফসলের শত্রু থাকে, আর এই ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো কি, এগুলো এক এক ধরনের পরজীবী। এরা হচ্ছে অন্য পোষক দেহে বা অন্য কোনো জীবের দেহে আক্রমণ করে এবং সেখানে বেড়ে ওঠে। হ্যাঁ, সেই দেহে, সেই জীবদেহ থেকে কি করে না পুষ্টি গ্রহণ করে সেখানেই বেড়ে ওঠে। তাই এই বিভিন্ন ধরনের কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে যেগুলো ফসলের শত্রু। যারা ফসলের শত্রু কারা না, এই রস শোষক পোকা, মথ, উই, উচ্চিংড়ে প্রভৃতি, যারা হলো ফসলের শত্রু, তাদের দেহে পরজীবী রূপে বাস করে। হ্যাঁ, পরজীবী রূপে মানে তাদের দেহে বাস করবে এবং তাদের দেহ থেকে পুষ্টি গুণ সম্পন্ন করে বেড়ে ওঠে এবং তাদের দেহে বাস করে এবং সেই সব জীবদের কি করে না মেরে ফেলে। এরকম করে কি করে ওই সমস্ত জীবদের সংখ্যা কি করছে না নিয়ন্ত্রণে রাখে। দেখো, এরপর আমরা দেখব কি না ফসল তোলা। আমরা কি করলাম, আগাছা দমনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম, কিভাবে আগাছা দমন করতে হয় এবং কোন পদ্ধতিতে করতে হয়। এরপরে কি দেখবো না ফসল তোলা। এরপর তো ফসল তুলতে হবে, ফসল ফলে গেলে কি কাজ না ফসল তোলা। ফসল পরিণত হলে ফসল সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ কাজ। ফসলটা সব পুরো পরিণত হয়ে গেল, সবকিছু কমপ্লিট হলো, তারপরে একটা গুরুত্বপূর্ণ কাজ কি থাকে না, ফসলটা কাটতে হয় বা তুলতে হয়। ফসল তোলার সময় ফসল বিশেষে কখনো হাত দিয়ে তোলা হয়, আবার কখনো বা মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে কেটে নেওয়া হয়। যদি ধান গাছের চাষ করা হয় তাহলে কি করতে হয় না মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে কেটে নিতে হয়, বা অন্য কোনো ফসল যদি টমেটো চাষ করো তাহলে টমেটো গুলো কি হয় না হাত দিয়ে তুলে নেওয়া হয়। দেখো, এরপরে কি করা, যদি ধান চাষ করো তাহলে কি করা হয়, দেখো মাড়াই পদ্ধতি। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়। তাহলে ফসল উদ্ভিদকে কি করতে হয় না ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়। যেমন ধান চাষ করলে দেখবে ধানগুলো কি হয় না উদ্ভিদের মাথার দিকে থাকে, গাছের মাথার দিকে থাকে, বিভিন্ন শীষে থাকে না ধানগুলো। তো সেই ধানগুলো কি করতে হয়, আমাদের আলাদা করতে হয়। তো সেই যে আলাদা করার পদ্ধতি সেটাকেই আমরা কি বলছি না মাড়াই। তাহলে কি করি না, যে অংশটা ধান একটা অংশ থাকে আর একটা অংশকে আমরা কি বলি না খড়। সেই খড়ের গায়ে প্রথমে ধান থাকে, সেই খড়টাকে পরে কি করতে হয় আলাদা করতে হয় এবং ধানটাকে আলাদা করতে হয়। সেটাই বলছে দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়। ভোজ্য অংশ মানে কি এক্ষেত্রে ধান, সেই উদ্ভিদকে এই ধান থেকে আলাদা করতে হয়। এটাই হলো মাড়াই, এই পদ্ধতিটাকেই বলা হয় মাড়াই। অনেক সময় ফসল উদ্ভিদকে মাটিতে আছড়েও এই কাজটা করা হয়। দেখবে আগেকার সময়ে চেলি বলে একটা জিনিস ব্যবহার করা হতো, বাঁশ দিয়ে তৈরি হতো সেটা।
তার উপরে কি করতে হতো না, বিভিন্ন এই ধানের যে এগুলো নিয়ে সেই ফসল উদ্ভিদকে কি করতো, আষাঢ়ে সেই ধানগুলো আলাদা করতে হতো, ভোজ্য অংশ থেকে সেই ফসল উদ্ভিদকে আলাদা করা হতো। তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে না, মাড়াই। কখনো বা মাটিতে ফসল উদ্ভিদ রেখে তার উপর দিয়ে গাধা বা ষাঁড় দিয়ে হাঁটানো হয়। কখনো কি করা হয়, উম সে না আছড়ে, ফসল উদ্ভিদকে না আছড়ে কি করা হয়, ফসল উদ্ভিদগুলোকে রেখে দেওয়া হয় এবং তার উপরে কি করা হয় না, বিভিন্ন গাধা বা ষাঁড়দের হাঁটানো হয়। হাঁটলে কি হয়, তাদের দেহের ভারের জন্য সেই ফসল উদ্ভিদ থেকে উম, ধান বা ভোজ্য অংশটা কি হয়, আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছো তো কি বলতে চাইলাম এতদূর অবধি? চলো, ভেরি গুড। দেখো, মাড়াইয়ের পরে কি আসছে না, ঝাড়াই। এরপর ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। তাহলে এরপর কি করে না, ঝাড়াই করে দানা শস্য, দানার ভিতরে কি থাকে না, শস্য থাকে, ধানের ভিতরে কি থাকে, চাল থাকে। সেই দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসের। উঁচু জায়গা থেকে ফেললে ভুসি হালকা বলে হাওয়ায় উড়ে যায় আর দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে। এটা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, যে যখন ধান থেকে চাল আলাদা করা হয় তখন ধানের চালের সাথে কি থাকে না, অনেক ভুসি থাকে। সেই ভুসি এবং চাল কিভাবে আলাদা করা হয় না, উঁচু জায়গা থেকে ফেললে ভুসি হালকা বলে হাওয়ায় উড়ে যায় আর দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে। কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামে মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই সবই করা যায়। তাহলে এখন আধুনিক সময়ে কি এসছে না, কম্বাইন হারভেস্টার নামে এক ধরনের মেশিন এসেছে, বা কম্বাইন নামে এক ধরনের মেশিন এসেছে, যার সাহায্যে ফসল তোলা, মাড়াই, ঝাড়াই সবকিছু করা যায়। ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আর ভুসি গবাদি পশুদের খাবার হিসেবে দেয়া হয়। তাহলে ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশটুকু চাষের জমিতে থেকে যায় সেইগুলো, আর যে ভুসি এক্সট্রা থেকে যায় বা দানা শস্য দিয়ে আলাদা থাকে, সেই ভুসিগুলি কি হচ্ছে না, গবাদি পশুদের খাবার হিসেবে দেয়া হয়। গবাদি পশুদের এই খাবারই হলো জাব বা ফডার। তাহলে গবাদি পশুদের এই খাবারগুলোকে আমরা কি বলছি, জাব বা ফডার। আশা করি এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও বোঝার অসুবিধা হয় আমাকে বলতে পারো। চলো, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমরা তাহলে এই অবধি রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।